১৯ শতকে বাংলায় এমন একটা নাটক লেখা হয়েছিল যেটা শুধু একটা নাটক ছিল না, ছিল একটা আগুন, একটা প্রতিবাদ। চলুন আজ আমরা দীনবন্ধু মিত্রের সেই বিখ্যাত নাটক নীল দর্পণের জগতে ডুব দিই আর দেখি কিভাবে একটা নাটক, হ্যাঁ, শুধুমাত্র একটা নাটক, একটা আস্ত সাম্রাজ্যকে কাঁপিয়ে দিয়েছিল। ভাবা যায় একটা মাত্র নাটক কিভাবে ব্রিটিশ শাসনের আসল চেহারাটা, সেই ভয়াবহ অত্যাচারটা এতটাই জীবন্তভাবে তুলে ধরেছিল যে তার আঁচ কলকাতা থেকে সোজা লন্ডনে গিয়ে পড়েছিল। কিন্তু প্রশ্ন হলো, একটা নাটক কিভাবে এতটা আলোড়ন তৈরি করতে পারে, তাই না? চলুন সেই গল্পটাই শোনা যাক। তো গল্পের শুরুটা হচ্ছে স্বর্ণপুর নামের একটা গ্রামে। ভাবুন, এখানেই দুটো আলাদা পৃথিবী এসে ধাক্কা খাচ্ছে। একদিকে আছে গ্রামের সহজ সরল কৃষক পরিবারগুলো, আর ঠিক তার উল্টো দিকে কারা, ব্রিটিশ নীলকর সাহেব আর তাদের জুলুম। এই দুয়ের সংঘাতটাই কিন্তু নাটকের আসল প্রাণ। তো এই লড়াইয়ের দুই দিকে কারা কারা আছে? একদিকে গোলকচন্দ্র বসুর পরিবার, গ্রামের একজন সম্মানিত কৃষক তিনি, সাথে তার স্ত্রী সাবিত্রী আর দুই ছেলে নবীন আর বিন্ধু মাধব, মানে গল্পের হিরো বলতে পারেন এরাই। আর অন্যদিকে আছে ভিলেনের দল, বড় সাহেব উড আর তার চেয়েও ভয়ঙ্কর ছোট সাহেব রোগ। এরা যেন লোভ আর ক্ষমতার এক একটা জ্যান্ত মূর্তি। নাটকটা যখন শুরু হয়, শুরু থেকেই একটা চাপা টেনশন, একটা দম বন্ধ করা পরিবেশ টের পাওয়া যায়। নীলকর সাহেবরা কিভাবে গ্রামের নিরীহ কৃষকদের চারপাশে তাদের জালটা আস্তে আস্তে গুটিয়ে আনছে সেটা স্পষ্ট। আর ঠিক এই চাপের মুখেই বসু পরিবারের জীবনে ঘনিয়ে আসে ঘোর অন্ধকার। এই নীলকরদের অত্যাচার কিন্তু যেমন তেমন ছিল না, সব ছিল একেবারে ছকে বাঁধা। প্রথমে ওরা টার্গেট করল গোলক বসুর ছোট ছেলে নবীন মাধবকে। তাকে জোর করা হলো ২০ বিঘা জমিতে নীল চাষ করতে। কিন্তু নবীন তো রুখে দাঁড়ালো, আর যেই না সে প্রতিবাদ করল, অমনি তার পরিবারের বিরুদ্ধে একটা মিথ্যে দিনার মামলা ঠুকে দিল। মানে আইন দিয়েই ওদের পঙ্গু করে দেওয়ার একটা ভয়ঙ্কর চাল ছিল এটা। কিন্তু বসু পরিবার তো আর ছেড়ে দেওয়ার পাত্র নয়। নবীন মাধবের ওই একটাই কথা, নীল বুনব না, এটাই ছিল বিদ্রোহের প্রথম আগুন। আর এই একটা কথাতে নীলকরদের অহংকারে যেন দেশলাইয়ের কাঠি পড়ে গেল। এই এক লাইনে যেন বলে দিচ্ছিল যে সামনে একটা বড় ঝড় আসছে। এরপর থেকে ঘটনাগুলো খুব দ্রুত ঘটতে থাকে। নাটকটা সোজা ক্লাইম্যাক্সের দিকে এগিয়ে যায়। নীলকরদের অত্যাচার, তাদের সেই পাশবিকতা সব সীমা ছাড়িয়ে যায়। আর একের পর এক আঘাতে বসু পরিবারটা একেবারে খাদের কিনারায় গিয়ে দাঁড়ায়। এরপর যা ঘটল তাকে এক কথায় বলে ভয়ঙ্কর। প্রথমে দেখুন, মিথ্যে অভিযোগে পরিবারের মাথা গোলক বসুকে অ্যারেস্ট করা হল। তার ঠিক পরেই ছোট সাহেব রোগ সাধুচরণের পুত্রবধূ ক্ষেত্রমণিকে তুলে নিয়ে গিয়ে তার সম্মানহানি করল। এই অপমান, এই মানসিক আঘাত সহ্য করতে না পেরে কুঠির গুদামি বন্দী গোলক বসু মারা গেলেন। এখানেই শেষ নয়, তার বড় ছেলে বিন্দু মাধবকেও জেলে ঢোকানো হল। ভাবুন, সবকিছু এত তাড়াতাড়ি ঘটল যেন পরপর কয়েকটা বাজ পড়ল পরিবারটার ওপর। আর জানেন, এই সব কিছুর পেছনে কারণটা কি দেখানো হয়েছিল? মাত্র ৫০০ টাকা। হ্যাঁ, মাত্র ৫০০ টাকার একটা মিথ্যে দেনার মামলা। এই সামান্য টাকার অজুহাতে ম্যাজিস্ট্রেটের সাথে ষড়যন্ত্র করে একজন সম্মানীয় মানুষকে জেলে পুরে দিল ওরা। এটা আসলে পুরো পরিবারটাকে শেষ করে দেওয়ার একটা শয়তানি চাল ছিল। গোলক বসুর মৃত্যুটা কিন্তু শেষ ছিল না, ওটা ছিল ধ্বংসের শুরু। এরপর এমন এক শোকের ঝড় উঠল যা পুরো পরিবারটাকে একেবারে তছনছ করে দিল। এরপর তো শুরু হলো এক মৃত্যুর মিছিল। স্বামীর লাশ দেখে শোকে পাথর হয়ে মারা গেলেন সাবিত্রী। এই ধাক্কাটা সামলাতে পারলেন না বিন্দুমাধবের স্ত্রী সরলাতাও, তিনিও মারা গেলেন। ওদিকে সেই চরম অপমান আর যন্ত্রণা সহ্য করতে না পেরে ক্ষেত্রমণি আত্মহত্যার পথ বেছে নিলেন। আর নবীন মাধব, যে মানুষটা প্রতিবাদের আগুন জ্বেলেছিল, সে নিজের চোখের সামনে পুরো পরিবারকে এভাবে শেষ হয়ে যেতে দেখে পাগল হয়ে গেল। নবীন মাধবের এই অবস্থাটাই বোধহয় এই অত্যাচারের সবচেয়ে মর্মান্তিক প্রমাণ। যে লোকটা ছিল সাহসের আর এক নাম, সেই লোকটাই অত্যাচারের চোটে একেবারে ভেঙে গুড়িয়ে গেল। আসলে শোষণ তো শুধু শরীরকে মারে না, মানুষের ভেতরটাকেও, তার আত্মাকেও শেষ করে দেয়। এই যে এত মর্মান্তিক একটা গল্প, এটি আমাদের আবার ফিরিয়ে নিয়ে আসে নাটকটার নামের কাছে। কেন এর নাম নীল দর্পণ, আর এর ঐতিহাসিক গুরুত্বটাই বা কতখানি? নীল দর্পণ মানে নীলের আয়না। নাটকটা ঠিক একটা আয়নার মতোই কাজ করেছিল। এমন একটা আয়না যা সেই সময়ের সমাজের সামনে তুলে ধরেছিল। আর সেই আয়নায় কি দেখা গিয়েছিল? ব্রিটিশ নীলকরদের শোষণের সেই ভয়ঙ্কর কুৎসিত মুখটা।
এই সত্যিটা ইংরেজ শাসকরা লুকিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু দীনবন্ধু মিত্রের কলম সেটাকে সবার সামনে টেনে বের করে এনেছিল। তো এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে, কিভাবে একটা শিল্প মানে একটা নাটক বা একটা গান বা একটা সিনেমা শুধু বিনোদন হয়ে থেকে যায় না, কিভাবে সেটা একটা পুরো সমাজের গলা হয়ে ওঠে পরিবর্তনের একটা হাতিয়ার। ভাবুন তো, নীল দর্পণ কিন্তু ঠিক তারই একটা জীবন্ত উদাহরণ।